দ্য সেকেন্ড কামিং রিটেন বাই ডব্লিউ.বি. ইয়েটস, এই পোয়েট্রিটা কিংবা এই টেক্সটটা পড়ছিলাম। প্রিভিয়াস ক্লাসে আমি এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টস তথা ইন্ট্রোডাকশান নিয়ে আলোচনা করেছি। তোমরা চাইলে অবশ্যই সেটা দেখে নিবে, এবং সেটা না দেখলে এই টেক্সটটা বুঝতে তোমাদের একটুখানি অসুবিধে হবে। আমরা আজকে সরাসরি টেক্সটে চলে আসব এবং এই টেক্সটটার লাইন বাই লাইন অ্যানালিসিস করব এবং বঙ্গানুবাদ করব। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে অনেক অনেক স্বাগত। আমরা আজকে পড়ব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের দ্য সেকেন্ড কামিং রিটেন বাই ডব্লিউ.বি. ইয়েটস। বেসিক্যালি এই টেক্সটটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পরবর্তী একটা টেক্সট। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা, প্রথম বিশ্বযুদ্ধের অসংখ্য অগণিত প্রাণহানির ফলে কবি ডব্লিউ.বি. ইয়েটস এতটাই ব্যথিত হয়েছিলেন যে তিনি ভেবেছিলেন বা তিনি মনে করছিলেন যে একটা সেকেন্ড কামিং হতে চলেছে। এই টেক্সটটা মূলত যে প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918, তোমরা সবাই জানো, ইতিহাসে পড়ে এসেছো। তো তার পরবর্তী সময়ের যে বিশৃঙ্খলা, যে ক্যাওটিক সিচুয়েশন, যে অ্যানার্কি বা একটা নৈরাজ্য কিংবা অরাজকতা এই ধরাধামে চলছিল, এবং যেটা কিনা এই বিশ্বকে একটা ধ্বংসলীলায় মাতিয়ে তুলেছিল, তো সেটাকে নিয়েই কিন্তু এখানে লেখা হয়েছে এবং সেটাকেই তুলে ধরা হচ্ছে। কবি ইয়েটস বিশ্বাস করতেন যে ইতিহাস একটি চক্রের মধ্য দিয়ে চলে এবং বর্তমান সভ্যতা পতনের পর একটি নতুন কিন্তু ভয়ঙ্কর সময় আগামী দিনে আসতে চলেছে। আমরা সরাসরি লাইন বাই লাইন অ্যানালিসিস করব এবার। তো তৎকালীন সময়ে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আফটার এফেক্ট এখানে প্রেজেন্ট করা হচ্ছে। ফার্স্ট স্ট্যাঞ্জা ডেসক্রাইবস আ ওয়ার্ল্ড অফ ক্যাওস, কনফিউশন অ্যান্ড পেন। প্রথম পংক্তি কিংবা প্রথম স্তবক তুলে ধরে ক্যাওস, বিশৃঙ্খলা, কনফিউশন, একটা ভুল বা মিথ্যা কোনো কিছুর মধ্য দিয়ে চলা, অ্যান্ড পেন, এবং যন্ত্রণার কথা এখানে তুলে ধরে। টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গায়ার, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে ফুটনোট বেরোবে, এরকম একটা কবিতা আমরা এখন পড়ছি। তো টার্নিং মানে কি? ঘুরে ঘুরে কিংবা ঘুরে ফিরে। ওয়াইডেনিং মানে কি? বিশাল, ব্যাপক। গায়ার মানে কি? সার্কুলার পথ, একটা বৃত্তাকার পথ। সাইক্লিক্যাল নেচার অফ হিস্ট্রি, ইতিহাস যে ঘুরে ফিরে আসে, ইতিহাসের যে পুনরাবৃত্তি হয় এবং সময়ের যে পুনরাবৃত্তি হয়, সেটাকেই কিনা এখানে বলা হচ্ছে। দ্য ফ্যালকন মানে কি? বাজ পাখি। দ্য ফ্যালকন রিপ্রেজেন্টস ম্যানকাইন্ড। ম্যান হ্যাজ বিন রিপ্রেজেন্টেড বাই ফ্যালকন আমরা বলতে পারি। আর ফ্যালকনার মানে কি? ফ্যালকনার কথার অর্থ হচ্ছে যিনি ফ্যালকনকে পোষেন, অর্থাৎ বাজ পাখিকে যিনি পোষেন, অর্থাৎ বাজ পাখির প্রভু বলতে পারি। আর এখানে ফ্যালকনার বলতে বলা হচ্ছে গড কিংবা ঈশ্বর কিংবা সর্বশক্তিমান কিংবা ভগবানকে বলা হচ্ছে। আরও একরকমভাবে এর মিনিং নেওয়া যেতে পারে, দ্য অথরিটি দ্যাট ইজ লুজিং ইটস গ্রিপ। একটা কর্তৃপক্ষ, একটা সংস্থা যেটা কিনা আস্তে আস্তে করে তার সমস্ত কিছুর কন্ট্রোল হারাচ্ছে, সমস্ত কিছুর উপর একটা কন্ট্রোল সে হারিয়ে ফেলছে। সিগনিফাইং আ লস অফ স্পেশাল স্টেবিলিটি, আর যেটা কিনা নির্দেশিত করে বা উল্লেখিত করে আ স্পেশাল লস অফ স্টেবিলিটি, মানে একটা বিশেষ একটা স্থিতাবস্থার যে একটা অবনতি হচ্ছে, সেটাকেই কিনা এখানে প্রেজেন্ট করা হচ্ছে। তো
গায়ার এর আরেকটা সিগনিফাইং আমরা মিনিং নিতে পারি এরকম, গায়ার সিগনিফাইজ আ স্পাইরাল মোশন। স্পাইরাল মানে কি? আঁকা বাঁকা। মোশন মানে কি? ঘূর্ণন, গতি, ফোর্স। রিপ্রেজেন্টিং দ্য সাইক্লিক্যাল নেচার অফ হিস্ট্রি অর আনকন্ট্রোলেবল হিস্টোরিক্যাল সাইকেল অফ চেঞ্জ। আর যেটা কিনা এখানে প্রতিনিধিত্ব করে দ্য সাইক্লিক্যাল নেচার, চক্রাবত একটা প্রকৃতি কিংবা স্বভাব, অফ হিস্ট্রি ইতিহাসের, অর আনকন্ট্রোলেবল হিস্টোরিক্যাল সাইকেল অফ চেঞ্জ অর্থাৎ ঐতিহাসিক পরিবর্তনের যে একটা চক্র কিংবা আবর্ত, ইতিহাস যে একটা সময় পরে আবারও ঘুরে ফিরে আসে, সেটাকেই কিনা এখানে মিন করা হচ্ছে। তো ফ্যালকন বা বাজ পাখিটা উড়তে উড়তে এমন একটা জায়গায় চলে গিয়েছে যে তার যে ফ্যালকনার রয়েছে, তার যে প্রভু রয়েছে, সে কিন্তু তাকে আর কন্ট্রোলে কিংবা বসে আনতে পারছে না। অর্থাৎ টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গায়ার, ঘুরতে ঘুরতে এমন একটা বিশাল জায়গা ছাড়িয়ে চলে গেছে, এমন একটা পরিমণ্ডলের বাইরে চলে গেছে, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। আর ওই বাজ পাখিটা আর তার প্রভুর কথা শুনতে পাচ্ছে না। অর্থাৎ সে তার মাস্টার বা প্রভুর অবাধ্য হয়ে গেছে, কিংবা তার মাস্টার কিংবা প্রভুর যে ইনস্ট্রাকশনস কিংবা নির্দেশাবলী রয়েছে, সেটা সে আর শুনতে পাচ্ছে না বা কান করছে না সে। অর্থাৎ এই লাইনটা দিয়ে বাজ পাখি একটা ইমেজকে এখানে ক্রিয়েট করা হয়েছে। দ্য পোয়েট ইয়েটস এই লাইন দিয়ে ইতিহাসের যে মোশনটা বা অস্থিরতা কিংবা যুদ্ধ বিগ্রহের পর্যায়ে চলে এসেছে, সেটাকেই কিনা তিনি এখানে মিন করছেন। আর মানুষের কন্ট্রোল যে আর এই সময়টার উপর নেই, সেটাকেও এখানে দেখানো হচ্ছে, যার ফলে এত ক্যাওস, এত ইনস্টেবিলিটি চলে এসেছে মানব সভ্যতার মধ্যে। অর্থাৎ বিশাল এবং বিশাল হতে থাকা এক চক্রের মধ্যে ঘুরতে ঘুরতে বাজ পাখি তার প্রভুর কথা আর শুনতে পাচ্ছে না কিংবা ভুলে গেছে। তো এখানে একটা বিষয় একটুখানি বলে রাখাটা দরকার রয়েছে, যে আমরা এই টোটাল কবিতাটাকে একটা স্কেচ আকারে বের করেছি। তো এই স্কেচটাকে তোমরা যদি একটু বুঝতে পারো, তাহলে কবিতাটার প্রায় 50% তোমরা ব্যাপারটা বুঝে যাবে যে কি বিষয়ে বা কি কেন্দ্র করে কবিতাটা লেখা হয়েছে। তো দেখো, দ্য পোয়েম ইন স্কেচ অর্থাৎ ক্যাওয়েটিক এরা বা বিশৃঙ্খলাময় একটা যুগ চলছিল। তারপরে বার্থ অফ জেসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্টের জন্ম হলো। এই যে ক্যাওটিক এরা আর বার্থ অফ জেসাস ক্রাইস্ট, এই যে দুটো যুগ, এই দুটো যুগের মধ্যে যে স্প্যান অফ টাইমটা রয়েছে, তার মধ্যে প্রায় 2000 বছর কেটে গেছে। এবারে যিশু খ্রিস্টের জন্ম হলো, তারপরে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ 1914 টু 1918, এই যে স্প্যান অফ টাইমটা আবারও 2000 বছর কেটে গেছে। এবং তারপরে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 4 বছর ধরে চলছিল, এবং তারপরে সেকেন্ড কামিং যে হবে বা হতে চলেছে, কবি মনে করছেন এমনটাই, এটাকে নিয়েই কিন্তু এই কবিতাটা বেসিক্যালি লেখা হয়েছে। আর এখানে আমরা থিম বলতে যেটা পাবো বা যে বিষয়বস্তুটা পাবো, সেটা হচ্ছে ক্যাওস, দ্য ডেক্লাইন অফ সিভিলাইজেশন অ্যান্ড দ্য প্রফেসি অফ এ নিউ টেরিফাইং এরা। অর্থাৎ ক্যাওস মানে কি? আগেই বলেছি বিশৃঙ্খলা, দ্য ডেক্লাইন অফ সিভিলাইজেশন সভ্যতার অবক্ষয় কিংবা অবনমন, অ্যান্ড দ্য প্রফেসি এবং ভবিষ্যৎবাণী অফ এ নিউ একটা নতুন টেরিফাইং এরা, একটা ভয়ঙ্কর যুগের যে শুরু হতে চলেছে বা অবতারণা হতে চলেছে, তো সেটাকেই নিয়ে এই কবিতাটা লেখা হয়েছে। নেক্সট আমরা আবারও টেক্সটে চলে আসব। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড, মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। কি বলা হচ্ছে? প্রত্যেকটা ওয়ার্ড একটা করে ফুটনোট। থিংস ফল অ্যাপার্ট, দ্যাট মিন্স ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে আয়ারল্যান্ডের অবস্থার কথা
এখানে বেসিক্যালি প্রেজেন্ট করা হচ্ছে। অর্থাৎ সমস্ত কিছুই যেন ভেঙে পড়েছে, সমস্ত কিছুতে যেন একটা অবক্ষয় নেমে এসেছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন হিস্ট্রি বা সময় কোনো কিছু যখন আর মানুষের কন্ট্রোলের মধ্যে ছিল না, সেটাকেই বলা হচ্ছে যে থিংস ফল অ্যাপার্ট। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, সেন্টার বলতে এখানে গভর্নমেন্ট বা সরকারকে বলা হচ্ছে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারকে বলা হচ্ছে, বা যে সরকার একটা দেশের চালনার দায়িত্বে রয়েছে, বা যে বডি একটা দেশের চালনার দায়িত্বে রয়েছে, সেটাকেই কিনা এখানে মিন করা হচ্ছে। অর্থাৎ একটা দেশের সরকার তার শাসন ক্ষমতাকে আর ধরে রাখতে পারছে না, তার যে প্রজাগণ রয়েছেন তাদেরকে যে আর কন্ট্রোল করতে পারছে না, সেটাকেই বলা হচ্ছে ওভারঅল এই সিচুয়েশানটার উপর আর কোনো কন্ট্রোল নেই। মেয়ার মানে কি অনলি বা টোটাল, দ্যাট ইমপ্লাইজ ডিস্ট্রাকশন অ্যান্ড ল্যাক অফ স্ট্রাকচার, যেটা কিনা অন্তর্নিহিত করে ডিস্ট্রাকশন, ধ্বংস, অবক্ষয়, অ্যান্ড ল্যাক অফ স্ট্রাকচার, এবং কোনো কিছু যে আর একটা সিস্টেম কিংবা একটা পরিকল্পনা কিংবা ছকের মধ্য দিয়ে চলছে না, তারই একটা অভাব যে কোথাও না কোথাও বোঝা যাচ্ছে, সেটাকেই কিনা এখানে বলা হচ্ছে। নেক্সট আমরা চলে আসবো অ্যানার্কি। অ্যানার্কি মানে হচ্ছে আ স্টেট অফ ডিসঅর্ডার, অথবা ক্যাওস বলতে পারি, অথবা ক্লাটার, CLUTTER, অথবা বলতে পারি কনফিউশন, অথবা বলতে পারি ললেসনেস, অর্থাৎ আইন শৃঙ্খলা ভেঙে পড়া। অ্যানার্কি রেফার্স টু আনকন্ট্রোলেবল ক্যাওস অ্যান্ড আ ল্যাক অফ কন্ট্রোল। অ্যানার্কি এটাই উল্লেখ করে যে আনকন্ট্রোলেবল ক্যাওস, একটা নিয়ন্ত্রণহীন একটা বিশৃঙ্খলা, অ্যান্ড আ ল্যাক অফ কন্ট্রোল, এবং নিয়ন্ত্রণের অভাব, অলসো মে ইনক্লুড ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, আরও প্রথম বিশ্বযুদ্ধের কথা এখানে মনে করিয়ে দেয়। দ্য স্প্যানিশ ফ্লু প্যান্ডেমিক, স্প্যানিশ ফ্লু প্যান্ডেমিক, যেটা কিনা ওই যে করোনা ভাইরাসের মতো সেরকম একটা প্যান্ডেমিক বা অতিমারি কিংবা মহামারী ছড়িয়ে পড়েছিল। দ্য বলশেভিক রেভলিউশন, যে বলশেভিক বিপ্লব হয়েছিল, অ্যান্ড দ্য আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এবং আইরিশরা যে স্বাধীনতার জন্য সংগ্রাম কিংবা লড়াই করছিল, সেটাকেই কিনা এখানে দেখানো হচ্ছে বা প্রেজেন্ট করা হচ্ছে। অর্থাৎ পৃথিবীর সমগ্র শাসন ব্যবস্থা এক প্রকার ঢিলে ঢালা হয়ে গেছে, ভেঙে পড়েছে। প্রধানত ইউরোপের পলিটিক্যাল সিচুয়েশানটা অনেকটা ভেঙে পড়েছিল তদানীন্তন সময়ে। থিংস ফল অ্যাপার্ট, দ্যাট মিন্স সমস্ত কিছু যেন ভেঙে চুরে পড়েছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কোনো কিছুর উপর যেন আর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বজায় রাখা যাচ্ছে না। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, শুধুই বিশৃঙ্খলা, অরাজকতা, নৈরাজ্য বিশ্বজুড়ে ব্যাপক আকার নিয়েছে। আমরা নেক্সট লাইনে আসবো। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড অ্যান্ড এভরিহোয়ার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রোনড। ব্লাড ডিমড মানে কি ব্লাড মিক্সড, রক্ত মিশ্রিত হয়ে যাচ্ছে জলের সঙ্গে। ব্লাড ডিমড সাজেস্টস আ ফ্লাড অফ ভায়োলেন্স অ্যান্ড ব্লাডশেড অ্যান্ড ক্যাওস, অর্থাৎ আ ফ্লাড অফ ভায়োলেন্স মানে ব্যাপক হিংস্র একটা আন্দোলন চলছে বা সহিংস আন্দোলন চলছে, অ্যান্ড ব্লাডশেড এবং রক্তক্ষয়ী একটা সংগ্রাম চলছে, অ্যান্ড ক্যাওস এবং নৈরাজ্য চলছে। টাইড বলতে কি, স্পেশালি দ্য ব্লাড ডিম টাইড বলতে এখানে দ্য টাইড ইজ আ মেটাফর ফর ওভারওয়েলমিং ভায়োলেন্স অ্যান্ড ক্যাওস। টাইড কথাটা দিয়ে এখানে ভায়োলেন্স এবং ক্যাওসকে ব্যাপকভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, এবং যেটা কিনা মেটাফরিক্যালি ইউজ করা হয়েছে। মেটাফর কি? ইন এ মেটাফর অ্যান ইমপ্লাইড কম্প্যারিজন ইজ মেড বিটুইন টু ডিফারেন্ট থিংস অর আইডিয়াস। আর
এখানে টাইড যেটা বলা হচ্ছে, সেই টাইড কথাটা মানে আরও বিস্তারিত যদি আমরা বলতে চাই, তো সেটা হচ্ছে জাস্ট অ্যাজ দ্য পাওয়ারফুল ওশেন টাইড ক্যান নট বি স্টপড। অর্থাৎ ঠিক যেমন করে একটা শক্তিশালী মহাসাগরের ঢেউকে কিংবা জোয়ারকে যেমন করে আমরা আটকে রাখতে কিংবা থামিয়ে রাখতে পারি না, ইয়েটস ইউজেস দিস ইমেজ টু শো দ্যাট, ইয়েটস এই ইমেজটা ব্যবহার করেছেন এটা দেখাতে যে দ্য অ্যানার্কি অফ ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, প্রথম বিশ্বযুদ্ধের অরাজকতা, অ্যান্ড পলিটিক্যাল রেভলিউশনস, এবং রাজনৈতিক যে একটা বিদ্রোহ ছড়িয়ে পড়েছে, হ্যাড স্প্রেড এভরিওয়্যার, সর্বত্রই ছড়িয়ে পড়েছে, ওয়াশিং অ্যাওয়ে অল পিস অ্যান্ড ইনোসেন্স, এবং যেটা কিনা সমস্ত ধরনের শান্তি এবং নিষ্পাপতাকে যেন ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। অর্থাৎ দ্য সেরিমনি অফ ইনোসেন্স মিনস দ্য ট্র্যাডিশনাল রিচুয়ালস। সেরিমনি অফ ইনোসেন্স কথার অর্থ হচ্ছে চিরায়ত কিংবা প্রথাগত কিংবা চিরাচরিত যে ইনোসেন্স কিংবা নিষ্পাপতা, সোশ্যাল কাস্টমস সামাজিক প্রথা, অ্যান্ড মরাল হ্যাবিটস এবং নীতিগত অভ্যাস কিংবা নৈতিক যে সমস্ত অভ্যাসগুলো রয়েছে, দ্যাট কিপ সোসাইটি পিওর অ্যান্ড পিসফুল, যেটা কিনা সমাজকে খাঁটি, বিশুদ্ধ কিংবা শান্তিপূর্ণ করে তোলে। হোয়েন ইয়েটস সেজ দিস, আর যখন ইয়েটস এটা বলেন, সেরিমনি ইজ ড্রোন্ড, এই সেরিমনিটা যেটা কিনা জলাঞ্জলি গেছে, যার কিনা সলিল সমাধি হয়েছে, হি মিনস দ্যাট, তিনি এটা বলতে চান যে পিওরিটি, কাইন্ডনেস অ্যান্ড মোরাল অর্ডার, বিশুদ্ধতা, দয়া পরবশতা এবং নৈতিক যে সমস্ত নীতি আদর্শগুলো রয়েছে, আর বিইং কমপ্লিটলি ওভারওয়েলমড, আর যেগুলো কিনা সম্পূর্ণভাবে গিলে ফেলেছিল বাই আ ব্লাড ডিম টাইড, একটা রক্ত সম একটা ঢেউ যেটাকে আছড়ে শেষ করে দিয়েছিল, অফ ভায়োলেন্স অ্যান্ড ক্যাওস, হিংসা বা সহিংসতা এবং বিশৃঙ্খলার। অর্থাৎ সহিংসতা কিংবা বিশৃঙ্খলাময় এরকম একটা ঢেউ যেটাকে কিনা বলা হচ্ছে ব্লাড ডিমড টাইড, সেটা কিনা নষ্ট করে দিচ্ছে কি না পিওরিটি, কাইন্ডনেস অ্যান্ড মোরাল অর্ডার, বিশুদ্ধতা, দয়ালু একটা মনোভাব এবং নৈতিক নীতি আদর্শগুলোকে। ড্রোন্ড বলতে এখানে কি বলা হচ্ছে, তোমরা সবাই জানো রুইন্ড, স্যাঙ্ক মানে হচ্ছে নিমজ্জিত কিংবা ডুবন্ত। ড্রোন্ড রেফার্স টু দ্য লস অফ ইনোসেন্স, ড্রোন্ড এটা উল্লেখ করে যে নিষ্পাপতার একটা ক্ষতি কিংবা অভাব, অ্যান্ড সাবমার্শন অফ মোরাল অর্ডার, এবং নৈতিক যে সমস্ত দিকগুলো রয়েছে সেগুলোকে যে নিমজ্জিত করছে, সেগুলোকে যে ডুবিয়ে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে উইদিন সোসাইটি, সমাজের মধ্যে, সেটাকেই কিনা এখানে বলা হচ্ছে। তো দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড অ্যান্ড এভরিওয়্যার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রোন্ড। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড কথার অর্থ হচ্ছে যে সর্বত্রই রক্ত মিশ্রিত জোয়ার আছড়ে পড়ছে। দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রোন্ড, এবং নিষ্পাপতার প্রতীক সমূহ আর জলের তলায় চলে যাচ্ছে কিংবা চলে গেছে। নেক্সট লাইনে আমরা আসবো, দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। দ্য বেস্ট বলতে কাকে বলা হচ্ছে, দ্য বেস্ট রেফার্স টু দ্য মডারেট, র্যাশনাল অ্যান্ড গুড হেরাল্ড পিপল ইন দ্য সোসাইটি। অর্থাৎ বেস্ট এটা উল্লেখ করছে বা বেস্ট কথাটা দিয়ে তাদেরকে বলা হচ্ছে যে দ্য মডারেট মানে যারা অত্যন্ত শিক্ষিত, শোভনীয় ব্যক্তি, র্যাশনাল বাস্তববাদী, অ্যান্ড গুড হেরাল্ড পিপল ইন দ্য সোসাইটি মানে সমাজের যারা ভালো ব্যক্তি বলে পরিচিত, তাদেরকেই কিনা এখানে দ্য বেস্ট বলে বলা হচ্ছে। কনভিকশন মানে কি, প্রত্যয়, বিশ্বাস, বিচারবোধ কিংবা উপলব্ধি। কনভিকশন কথার অর্থ হচ্ছে জাজমেন্ট কিংবা রিয়ালাইজেশন কিংবা ফেথ কিংবা যে বিলিফটা, সেটাকেই কিনা এখানে বলা হচ্ছে। ল্যাক অল কনভিকশন
অর্থাৎ ইয়েটস মিনস দে আর প্যাসিভ, ডাউটফুল অ্যান্ড টু কোয়াইট। ইয়েটস এটা বলতে চান যে তারা হচ্ছে অত্যন্ত প্যাসিভ হয়ে গেছে, মানে সেই সমস্ত বেস্ট ব্যক্তিরা বা সেই সমস্ত ভালো মানুষেরা যারা কিনা চুপ করে গেছেন এখন। ডাউটফুল, তারা সমস্ত কিছুতে সন্দেহ করছেন, তাদেরকে সন্দেহ করা হচ্ছে। অ্যান্ড টু কোয়াইট, এবং তারা এক প্রকার শান্ত হয়ে গেছেন, মুসড়ে গেছেন। দ্য অ্যাগ্রেসিভ ওয়ার্স্ট পিপল ইজিলি টেক কন্ট্রোল, আর সেই সমস্ত উগ্র খারাপ ব্যক্তিরা, জঘন্য ব্যক্তিরা তাদের উপর কন্ট্রোল নিয়ে নিয়েছে, অর্থাৎ তাদেরকে দাবিয়ে রেখেছে কিংবা বসে রেখেছে। দ্য ওয়ার্স্ট বলতে কাকে বলা হচ্ছে? দ্য ওয়ার্স্ট রেফার্স টু দ্য ক্যাওটিক ডিস্ট্রাকটিভ ফোর্সেস অফ সোসাইটি। দ্য ওয়ার্স্ট এই কথাটার দ্বারা বলা হচ্ছে যে বিশৃঙ্খলা, নৈরাজ্যতা, ডিস্ট্রাকটিভ ফোর্সেস, ধ্বংসমূলক সেই সমস্ত শক্তি কিংবা সেই সমস্ত মানুষেরা অফ সোসাইটি, সমাজের। ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, দ্যাট মিনস ইয়েটস ইউজেস দিস ফ্রেজ। ইয়েটস এই ফ্রেজটা ব্যবহার করেছেন টু ডেসক্রাইব দ্য লিডার্স অফ নিউ আইডিওলজিজ। নতুন আদর্শ কিংবা নতুন নীতি সম্পন্ন সেই সমস্ত ব্যক্তিদেরকে বলা হচ্ছে ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, অর্থাৎ সেই সমস্ত নেতারা, সেই সমস্ত বিশ্ব নেতারা যারা কিনা নতুন একটা আইডিওলজি নিয়ে, যারা কিনা নতুন করে আবার সমাজ তথা জগৎকে গড়ে তোলার চেষ্টা করছেন। অর্থাৎ দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন কথার অর্থ হচ্ছে সৎ এবং জ্ঞানীগুণী মানুষেরা সমস্ত রকম প্রত্যয়ের কিংবা বিচার বোধের অভাব বোধ করছেন। হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, আর যখন কিছু জঘন্য ব্যক্তি উন্মত্ততায় মেতেছে কিংবা উন্মত্ততায় পরিপূর্ণ হয়ে উঠেছে। তো স্ট্যাঞ্জা ওয়ানের যদি আমরা একটা সামারি বের করি তাহলে সেটা এরকমই দাঁড়াচ্ছে যে এই পৃথিবীতে একটা ডিসঅর্ডার কিংবা একটা এলোমেলো পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ক্যাওস তৈরি হয়েছে, কেউ কাউকে আর তোয়াক্কা করছে না। এখানে আইরিশ মুভমেন্টের ব্লাড শেড বা রক্তক্ষয়ের কথা বলা হয়েছে। জলের সঙ্গে রক্ত মিশে গেছে, এটা একটা বাইবেল ইমেজারি, এবং সর্বত্রই যা কিছু ভালো বা পজিটিভ সেগুলো যেন জলাঞ্জলি গেছে বা ডেস্ট্রয় হয়ে গেছে। মানুষের বিচার বোধ এর একটা অভাব তৈরি হয়েছে যখন সব থেকে জঘন্য ব্যক্তিরা বা রং ডুয়ার্স বা ওয়ার্স্ট পার্সোনালিটিস, যারা কিনা পিসফুল অ্যাটমসফিয়ারটাকে ধ্বংস করতে চাইছে বা করেছে, তারা আবেগপূর্ণভাবে সমস্ত কাজ করছে। অর্থাৎ নিষ্পাপ চিন্তাভাবনাগুলো আর নেই। পার্সনস হু হ্যাভ ব্যাড অর ইভিল মেন্টালিটি, হু আর অ্যাকচুয়ালি ডুইং নাথিং ইন দিস সোসাইটি অর ওয়ার্ল্ডস, সেই সমস্ত ব্যক্তিরা যারা কিনা জঘন্য ব্যক্তি, তারা কিনা এই পৃথিবীতে তেমন কিছু কার্যকরী কিছু করছে না, আর সমস্ত কিছুই ওয়ার্স্ট পাওয়ারের কাছে চলে গেছে। পুরো কন্ট্রোলটা ওয়ার্স্ট পাওয়ার এর কাছে বা ওয়ার্স্ট পাওয়ারের হাতে চলে গেছে, যারা এই পৃথিবীটাকে একটা ক্যাওটিক অ্যাটমসফিয়ারের মধ্যে নিয়ে গেছে কিংবা পৃথিবীটাকে একটা অ্যাটমসফেরিক মানে ক্যাওটিক অ্যাটমসফিয়ারের দিকে ঠেলে দিচ্ছে। সেই সমস্ত ক্রিমিনালসরাই যথেষ্ট পার্সোনালিটিতে কাজ করছে, মানে জঘন্যতম কাজ করছে। এই সমস্ত ইনোসেন্টদেরকে সাপ্রেস করা হচ্ছে কিংবা চেপে দেওয়া হচ্ছে। তো নেক্সট আমরা চলে আসব স্ট্যাঞ্জা নাম্বার 2, অর্থাৎ ফাইনাল স্ট্যাঞ্জাতে। এই ফাইনাল স্ট্যাঞ্জাতে কি বলা হচ্ছে তার একটা মর্মার্থ কিংবা একটা জিস্ট আমরা এরকম বের করেছি। হিয়ার ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা দ্য স্পিকার ইমাজিনস অ্যান্ড রিসিভিং আ ভিশন অফ দ্য ফিউচার, আর এখানে বক্তা কল্পনা করছেন কিংবা তার অন্তর্দৃষ্টি দ্বারা দেখতে পাচ্ছেন আগামীকে কিংবা ভবিষ্যৎকে। বাট দিস ভিশন রেপ্লেসেস জেসাসেস হিরোইক রিটার্ন, আর যেই অন্তর্দৃষ্টির দ্বারা তিনি দেখতে পাচ্ছেন যে যিশু কিংবা যিশু খ্রিস্ট আবারও এই ধরাধামে অবতীর্ণ হতে চলেছেন। উইথ হোয়াট সিমস টু বি দ্য অ্যারাইভেল অফ এ রাফ অর ফায়ার্স বিস্ট, যে
জেসাস ক্রাইস্টকে আমরা চিনি কেমন? অত্যন্ত নমনীয়, অত্যন্ত ভদ্র, অত্যন্ত প্রতিবাদহীন একজন ব্যক্তি বলে। সেই জেসাস ক্রাইস্ট এখন কেমন রূপে আসবেন? তিনি এখন আসবেন একটা রাফ অর ফায়ার্স বিস্টের রূপে, একটা ভয়ঙ্কর একটা জন্তুর রূপে তিনি তার আগমন কিংবা তার অবতারণা ঘটাতে চলেছেন। আমরা সেকেন্ড স্ট্যান্ডাতে চলে আসব এবং তার লাইনগুলোকে এবার অ্যানালিসিস করবে এক এক করে। সিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। দুটো লাইনেই সিওরলি কথাটা বলা হয়েছে। সিওরলি মানে কি? নিশ্চিত, সবাই জানো, নিশ্চিতভাবে। তো তিনি এতটাই তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন, কবি তার এতটাই শিওর হয়ে গেছেন যে এই জঙ্গল রাজকে হটাতে গেলে, এই জঙ্গল রাজকে তাড়াতে গেলে অবশ্যই জেসাস খ্রাইস্টের মতো ব্যক্তিত্বকে আবারও পৃথিবীতে অবতীর্ণ হতে হবে। সিওরলি মানে কি? দ্য ওয়ার্ল্ড ইজ ক্লোজ টু এ রেভেলেশন। রেভেলেশন কথার অর্থ কি? উন্মোচন বা ঐশ্বরিক উদ্ঘাটন বা আনভেলিং। এবার রেভেলেশন কথার অর্থ কি? দ্য আইডিয়া দ্যাট সামথিং বিগ ইজ কামিং। ধারণাটা হলো সেটা যে বড় কিছু একটার আগমন হতে চলেছে। দ্য পোয়েমস টাইটেল কামস ফ্রম দ্য বুক অফ রেভেলেশন ইন বাইবেল হুইচ ডেসক্রাইবস ক্রাইস্টেস রিটার্ন টু আর্থ আফটার দ্য এন্ড অফ টাইম। অর্থাৎ বলা হচ্ছে যে দ্য পোয়েমস টাইটেল কামস ফ্রম দ্য বুক অফ রেভেলেশন ইন বাইবেল। এই যে দ্য সেকেন্ড কামিং, এই যে টাইটেলটা অ্যাডপ্ট করা হয়েছে আমাদের টেক্সটে, তো এই টাইটেলটা কিনা নেওয়া হয়েছে কোথা থেকে? বাইবেল থেকে নেওয়া হয়েছে, যেখানে জিসাস ক্রাইস্টের একটা রেভেলেশন হবে বলে বলা হয়েছে। হুইচ ডেসক্রাইবস ক্রাইস্টেস রিটার্ন টু আর্থ, আর যেখানে বর্ণনা করা হয়েছে যীশু খ্রিস্টের প্রত্যাগমন মানে আগমন এই পৃথিবীতে আফটার দ্য এন্ড অফ টাইম, সময়ের সমাপ্তি যখন হবে, মানে এই ভালো সময়ের শেষ যখন হবে, যখন জঘন্য সময়ের শুরু হয়ে গেছে, তখনই জেসাস ক্রাইস্ট এই পৃথিবীতে আবারও আসবেন। সেকেন্ড কামিং রেফার্স টু দ্য ক্রিশ্চিয়ান এক্সপেকটেশন অফ জেসাস খ্রাইস্টেস রিটার্ন টু আর্থ। অর্থাৎ খ্রিস্টানরা তাদের মনে প্রাণে এটা বিশ্বাস করে যে যীশুখ্রিস্ট এই পৃথিবীতে আবারও আসবেন। হাওয়েভার, যাই হোক, দ্য স্পিকার ডেসক্রাইবস আ ডিফারেন্ট ভিশন অফ দ্য ফিউচার। বক্তা কিন্তু এখানে একটা অন্য দৃষ্টিভঙ্গিতে ভবিষ্যতের কথা বলেছেন। ওয়ান ইন হুইচ আ মনস্ট্রাস বিস্ট, আর যেটার মধ্যে একটা হলো একটা দানবীয় কিংবা একটা অতিকায় জন্তুর আকারে তিনি এবার অবতীর্ণ হবেন। অ্যারাইভস ইনস্টিড অফ জেসাস, এবং জেসাস যে রূপে এসেছিলেন সেই রূপে তিনি কিন্তু এখন আর আসবেন না। এবার সেটাকে কন্ট্রোল করার জন্য একটা ভয়ঙ্করতম জন্তু আসবে। তো এটা হচ্ছে একটা বিবলিক্যাল অ্যালিউশন। তো এত গভীরে ক্লাস 11-এর স্টুডেন্টের যাওয়ার দরকার নেই। যারা বড় ক্লাসে তাদের জন্য গভীরভাবে পড়তে হবে, ডিপলি স্টাডি করতে হবে। আমরা এবার মিনিংয়ে আসবো। সিওরলি সাম রিভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চিতভাবে কিছু একটার উন্মোচন কিংবা প্রকাশ আসন্ন। সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চিতভাবে দ্বিতীয় আগমনের সময় আসন্ন। তো এইবার কবি আবার বলছেন যে দ্য সেকেন্ড কামিং হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট হোয়েন আ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি। তো স্পিরিটাস মান্ডি কথার অর্থ কি না? কালেকটিভ স্পিরিচুয়াল ফোর্স অফ মেমোরি। এটা একটা ল্যাটিন ওয়ার্ড বেসিক্যালি ফর দ্য সোল অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ স্পিরিটাস মান্ডি এই কথাটার দ্বারা বলা হচ্ছে দ্য সোল অফ দ্য ওয়ার্ল্ড। স্পিরিটাস মান্ডি রেফার্স টু আ কালেকটিভ কনসাসনেস অর ইউনিভার্সাল স্পিরিট দ্যাট ইজ প্রোভাইডিং দ্য স্পিকার উইথ দিস ভিশন অফ দ্য ফিউচার। তো এটা একটা পোয়েটিক ইন্সপিরেশন আর কি, বা পোয়েটিক পার্সোনা বলা যেতে পারে। যে স্পিরিটাস মান্ডি রেফার্স টু এ কালেকটিভ কনসাসনেস, একটা সমবেত একটা সচেতনতা, অর ইউনিভার্সাল স্পিরিট, অথবা একটা চিরন্তন কোনো একটা স্পিরিট কিংবা চিরন্তন কোনো একটা ফোর্স
দ্যাট ইজ প্রোভাইডিং দ্য স্পিকার, যেটা কিনা কবিকে প্রদান করছে উইথ দ্য ভিশন অফ দ্য ফিউচার, ভবিষ্যতের অন্তর্দৃষ্টি, অর্থাৎ তিনি তার অন্তর্দৃষ্টি কিংবা মানস চক্ষু দিয়ে তিনি যে ভবিষ্যৎকে দেখতে পাচ্ছেন সেটাকেই কিনা এখানে বর্ণনা করা হচ্ছে। আর ভাস্ট ইমেজ বলতে কি বলা হচ্ছে? ভাস্ট ইমেজ রেফার্স টু আ টেরিফাইং স্পিংস লাইক ক্রিচার। তোমরা মিশরের পিরামিড পড়তে গিয়ে বা পিরামিড সম্বন্ধে জানতে গিয়ে সেখানে স্ফিংস বলে একটা বস্তু কিংবা একটা মানে স্ফিংস বলে একটা মানে ভাস্কর্য রয়েছে, যেখানে যেটা মিন করে যে যে যাদের ধড়টা হচ্ছে সিংহের মতো এবং তাদের মাথাটা বা মুন্ডটা হচ্ছে মানুষের মতো, তো সেটাই হচ্ছে স্ফিংস। তো সেই স্ফিংস কি করতো? মিশরের পিরামিডদেরকে পাহারা দিত, আমরা পড়ে এসেছি। তো সেই স্ফিংসের কল্পনা এখানে করা হচ্ছে কোথায় না, এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পরবর্তী সময়ে স্ফিংস লাইক কোনো ক্রিচার, স্ফিংস লাইক কোনো জন্তু এর যে একটা আগমন ঘটবে সেটাকেই কিনা এখানে বলা হচ্ছে। অর্থাৎ ভাস্ট ইমেজ রেফার্স টু এ টেরিফাইং স্ফিংস, প্রকাণ্ড এই যে প্রতিবিম্ব, প্রকাণ্ড এই যে চেহারা, দানবীয় এই যে জন্তুটা, যেটা কিনা হবে স্ফিংসের মতো, উইথ এ লায়ন্স বডি, সিংহের ন্যায় তার ধড় কিংবা দেহ থাকবে, অ্যান্ড আ ম্যানস হেড, এবং মানুষের মতো তার মাথা থাকবে। দোজ ওয়ার্ডসের দ্বারা কি বলা হচ্ছে? অ্যাজ দ্য পোয়েট্রি রিটেন আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, আর যেহেতু এই কবিতাটা প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন লেখা, ইট ডেসক্রাইবস দ্য ওয়ার্ল্ড, এটা সেই পৃথিবীর কিংবা সেই দুনিয়ার বর্ণনা করে, দ্যাট হ্যাজ লস্ট অল অর্ডার অ্যান্ড মরালিটি, যেটা কিনা হারিয়ে ফেলেছে সমস্ত রকমের নিয়ম নীতি এবং নৈতিকতা বোধ। প্রেডিক্টিং দ্যাট আ ডার্ক মনস্ট্রাস নিউ এরা, আর যার ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে একটা অন্ধকারময়, একটা দানবীয়, একটা দৈত্যসম একটা যুগের অবতারণা হতে চলেছে, ইজ অ্যাবাউট টু ভায়োলেন্টলি রিপ্লেস, যা কিনা এক প্রকার স্থান নিতে চলেছে কিংবা স্থলাভিষিক্ত হতে চলেছে দ্য 2000 ইয়ার্স ওল্ড ক্রিশ্চিয়ান এজ, 2000 বছরের পুরনো খ্রিস্টীয় সভ্যতা কিংবা খ্রিস্টীয় যুগের। অর্থাৎ দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, এই শব্দগুলোর বহিঃপ্রকাশ ঘটা মাত্রই, হোয়েন আ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি, যখন একটা অতিকায় প্রতিবিম্ব গভীর থেকে একটা বিশাল আকৃতি হয়ে উঠে আসে। ট্রাভেলস মাই সাইট সামহেয়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, a shape with lion body and the head of a man. Travels my sight describes the unsetting arrival of a menacing prophetic vision. The speaker envisions a terrifying sphinx-like beast emerging from Spiritus Mundi, a universal soul of the world containing collective human memories. যে কথাগুলো একটু আগেই বললাম। দিস ভিশন ডিস্টার্বস হিজ সাইট, আর এই অন্তর্দৃষ্টি তার দৃষ্টিশক্তিকে এক প্রকার তাড়িত করেছে। বিকজ, কারণ ইট রিপ্লেসেস দ্য হোপফুল প্রমিস, আর এটা কিনা পরিবর্তিত করে সেই সমস্ত আশাপূর্ণ, সেই সমস্ত শপথ কিংবা প্রতিজ্ঞাগুলো, অফ এ ডিভাইন সেভার উইথ এ হার্স ডিস্ট্রাকটিভ নিউ এরা। অর্থাৎ ভালো কিছুর পরিবর্তে যে খারাপ কিছুর স্থলাভিষিক্ত হতে চলেছে কিংবা ভালো কিছুর জায়গায় যে খারাপ কিছু স্থান নিতে চলেছে, সেটাকেই কিনা এখানে বলা হচ্ছে। আমরা এর মিনিংটা এরকমই নেব, ট্রাভেলস মাই সাইট, অর্থাৎ যে দৃষ্টিশক্তিতে আমার আতঙ্কের রূপগুলো ধরা পড়ছে, সামহেয়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, মরুভূমির বালুকাময় কোনো এক স্থান থেকে, আ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, একটা আকৃতি বা চেহারা যার দেহ কিংবা ধড়টা সিংহের ন্যায় এবং মস্তকটা বা মুন্ডটা মানুষের মতো,
A gaze blank and pitiless as the sun is moving its slow thighs, while all about it reel shadows of the indignant desert birds. অনেকগুলো কথা বলে দিয়েছেন এখানে কবি। কি বলা হচ্ছে? আ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাট দ্য সান, অর্থাৎ সেই যে রূপটা, সেই যে স্ফিংস লাইক যে চেহারাটা, সেটা কেমন হবে, তার মধ্যে ফায়ারসনেস কেমন থাকবে, সেটাকেই কিনা বলা হচ্ছে। আ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান ডেসক্রাইবস দ্য ইমোশনলেস, তার মধ্যে কোনো আবেগ থাকবে না। আনফিলিং স্টেয়ার, যার নিষ্পলক দৃষ্টি হবে। অফ দ্য মনস্ট্রাস স্ফিংস লাইক বিস্ট, অতিকায় কিংবা দানবীয় একটা জন্তু যে কিনা স্ফিংসের মতো হবে। ইট সিম্বলাইজেস অ্যান ইনডিফারেন্ট মার্সিলেস ফোর্স অফ হিস্ট্রি, আর যেটা কিনা এখানে প্রতীকী হিসেবে দেখানো হয়েছে কি, অ্যান ইনডিফারেন্ট, একটা অভিন্ন, মার্সিলেস ফোর্স, একটা মানে দয়াহীন, একটা নিষ্ঠুর যে একটা শক্তি বা বল অফ হিস্ট্রি, ইতিহাসের, দ্যাট অপারেটস বিয়ন্ড হিউম্যান মরালিটি, আর যেটা কিনা চালনা করে মানে মানুষের নৈতিকতা বোধকে ছাড়িয়ে, অর্থাৎ মানবিকতা বোধকে পেছনে রেখে একটা হিংস্র রূপ ধারণ করবে। হেরাল্ডিং আ হার্স অ্যান্ড ডিস্ট্রাকটিভ নিউ এরা, একটা কর্কশ, একটা জঘন্য, একটা ধ্বংসময় একটা নতুন যুগের সূচনা হবে। রিল কথার অর্থ কি? রিল অত্যন্ত পরিচিত ওয়ার্ড আজকের দিনে। রিল কথার অর্থ হচ্ছে টু স্পিন অর টার্ন, লুজ ওয়ান্স ব্যালেন্স, ভটেক্স, ওয়ালপুল অর সার্কুলেশন। অর্থাৎ এই রিল কথাটার দ্বারা বলা হচ্ছে যে রিল ডেসক্রাইবস, রিল এটা বর্ণনা করে দ্য শ্যাডোজ অফ বার্ডস, সেই সমস্ত পাখিদের ছায়া, দ্যাট আর সার্কলিং থ্রু দ্য স্কাই, যারা আকাশে চক্র কেটে বেড়াচ্ছে। টু ক্রিয়েট অ্যান ইলিউশন, একটা ভ্রম তৈরি করবার জন্যে। অ্যাজ দ্য শ্যাডোজ আর নট রিয়েল, কারণ এই ছায়াটা যে সত্যিকারের ছায়া নয়, সেটাকেই বলা হচ্ছে। আর ইন্ডিগন্যান্ট কথার অর্থ কি? ইন্ডিগন্যান্ট কথার অর্থ হচ্ছে অ্যাংরি। ইন্ডিগন্যান্ট মিনস টু বি অ্যাংরি অর ডিসপ্লিজড উইথ সামথিং দ্যাট ইজ কনসিডার্ড আনজাস্ট অর আনফেয়ার। ইন্ডিগন্যান্ট কথার অর্থ হচ্ছে টু বি অ্যাংরি অর ডিসপ্লিজড, ক্রুদ্ধ হওয়া, কিংবা ডিসপ্লিজড মানে হচ্ছে মুগ্ধ না হওয়া এমন, উইথ সামথিং কোনো কিছুতে, দ্যাট ইজ কনসিডার্ড আনজাস্ট অর আনফেয়ার, যেটাকে গণ্য করা হয় কিংবা যেটাকে বিবেচনা করা হয় যে আনজাস্ট, বেঠিক, কিংবা অন্যায়, কিংবা আনফেয়ার, যেটা কিনা যার মধ্যে কোনো স্বচ্ছতা নেই, সেটাকেই বলা হচ্ছে। সাজেস্ট দ্যাট, এটা ইঙ্গিত করে যে দ্য প্রেজেন্স অফ দ্য রাফ বিস্ট ইজ আনজাস্ট, এই যে মানে জন্তুটা, এই যে ভয়ঙ্করতম জন্তুটা, যার উপস্থিতিটা হচ্ছে আনজাস্ট, বেঠিক, অনুচিত। হুইচ কন্ট্রাস্ট উইথ দ্য ক্রিশ্চিয়ান আইডিয়া, যেটা কিনা খ্রিস্টীয় ধ্যান ধারণার পরিপন্থী, যেটা কিনা খ্রিস্টীয় ধ্যান ধারণা বিরোধী। অফ দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমনের। ডেজার্ট বার্ডস বলতে কি বলা হচ্ছে? ডেজার্ট বার্ডস আর বার্ডস অফ প্রে, অর্থাৎ মরুভূমির পাখিরা হলো একটা শিকারী, অর্থাৎ লাইক ভালচার্স, ঠিক শকুনের মতো করে, দ্যাট ন্যাচারালি সার্কেল অ্যারাউন্ড ডেথ অ্যান্ড ডিকে। শকুন কোথায় দেখা যায়? ভাগাড়ে দেখা যায়। কেন? ভাগাড়ে কোনো মৃত জন্তু পড়ে রয়েছে কিনা। অর্থাৎ শকুনের দ্বারা এটা এখানে প্রেজেন্ট করা হচ্ছে যে কোনো মৃত্যু এবং ধ্বংস যে আরও আসন্ন হচ্ছে, ফোর্থকামিং হচ্ছে, সেটাকেই কিনা এই শকুনের ওড়ার মধ্য দিয়ে প্রেজেন্ট করা হচ্ছে। নেক্সট চলে আসবো ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, ইভেন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড সিমস আনঅ্যাওয়ার। আর এই প্রকৃতিগত পৃথিবী, এই বাস্তবিক পৃথিবী, এটার সম্বন্ধে এক প্রকার অবগতহীন কিংবা অনভিজ্ঞ রয়েছে। অব দ্য ইম্পেন্ডিং ডিজাস্টার, এই যে আসন্ন যে বিপর্যয়, সেটার সম্বন্ধে অবগত তারা এখনো হয়নি।
তো সেটাকেই বলা হচ্ছে। তো আমরা এর মিনিংটা এরকম নেব যে আ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাট দ্য সান, যার দৃষ্টি শূন্য বা সারবত্তাহীন একটা নির্দয় ঠিক সূর্যের মতো করে, ইজ মুভিং ইটস স্লো থাইজ হোয়াইল অল অ্যাবাউট ইট, যা ধীরে ধীরে তার থাইয়ের অংশ নড়তে শুরু করেছে বা একটা স্লো ওয়াকিং হতে চলেছে, এবং তার চারপাশে রিল শ্যাডোজ অফ দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, ক্রুদ্ধ মরু পাখিরা ছায়ার মতো ঘুরপাক খাচ্ছে। দ্য ডার্কনেস ড্রপস এগেন, বাট নাও আই নো দ্যাট 20 centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle. The darkness drops again signifies the terrifying transition between historical eras. অর্থাৎ এই ডার্কনেস ড্রপস এগেনের দ্বারা কি বলা হচ্ছে যে দ্য টেরিফাইং ট্রানজিশন, একটা ভয়ঙ্করতম একটা যে পরিবর্তন, যে একটা স্থানান্তর হতে চলেছে, একটা যে যুগের পরিবর্তন হতে চলেছে, সেটাকেই বলা হচ্ছে বিটুইন হিস্টোরিক্যাল এরাজ। অর্থাৎ দুটো ঐতিহাসিক যুগের মধ্যে যে একটার থেকে আরেকটার অবনমন হতে চলেছে বা পরিবর্তন হতে চলেছে, সেটাকেই বলা হচ্ছে। সিম্বলাইজিং দ্য এন্ড অফ 2 millennia অফ ক্রিশ্চিয়ান সিভিলাইজেশন, যেটা কিনা খ্রিস্টীয় সভ্যতার, দীর্ঘ খ্রিস্টীয় সভ্যতার যে একটা অবক্ষয়, অ্যান্ড দ্য ডন অফ এ ব্রুটাল, এবং একটা ভয়ঙ্করতম নৃশংস একটা ভোর কিংবা উষাকালের যে আগমন হতে চলেছে, ক্যাওটিক নিউ এজ, অরাজকতাময় নতুন যুগের, ব্রট অন বাই অ্যান অমিনাস অ্যান্ড মনস্ট্রাস বিস্ট, আর যেটা কিনা অবতারণা হতে চলেছে কার দ্বারা? একটা অশুভ এবং একটা অতিকায় দানবীয় দৈত্যসম একটা ভয়ঙ্কর জন্তুর দ্বারা। দ্য 20 centuries অফ স্টোনি স্লিপ, এই লাইনটার মধ্যে অনেক ফুটনোটস রয়েছে। 20 centuries মানে কি? দিস সিগনিফাইজ দ্য 2 millennia দ্যাট হ্যাভ পাস্ট সিন্স দ্য বার্থ অফ ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পরে যে 2000 বছর কেটে গেছে, সেটাকেই বলা হচ্ছে। অ্যান্ড দ্য এস্টাবলিশমেন্ট অফ ক্রিশ্চিয়ানিটি, এবং খ্রিস্টীয় ধর্মের যে প্রতিষ্ঠা পেয়েছে, সেটাকেই বলা হচ্ছে। আর স্টনি স্লিপ মানে কি? দিস রিপ্রেজেন্টস দ্য এরা অফ ক্রিশ্চিয়ান ডমিনেন্স, আর এটা এখানে উল্লেখ করে যে খ্রিস্টীয় যে একটা প্রভুত্ববাদ, খ্রিস্টানরা যে সব কিছুকে প্রভুত্ব করে চলে, ডমিনেট করে চলে, বা খ্রিস্টান ধর্ম যে ডমিনেট করার একটা ধর্ম, সেটাকেই বলা হচ্ছে। ইট সাজেস্টস আ পিরিয়ড অফ রিলেটিভ ডেমোক্রেসি, আর এটা এখানে ইঙ্গিত করে যে একটা রিলেটিভ ডেমোক্রেসি, এখানে যে একটা গণতন্ত্র রয়েছে, স্ট্রাকচার অর্ডার রয়েছে, সেটাকেই বলা হচ্ছে। অ্যান্ড দ্য হেভি আনমুভিং নেচার অফ রিলিজিয়াস ফেথ, এবং যে অটল একটা ধর্মীয় বিশ্বাস কিংবা ধ্যান ধারণা রয়েছে, সেটাকেই বলা হচ্ছে। ভেক্সড মানে কি? অ্যানোয়েড অর ওয়ারিড। ভেক্সড মানে হচ্ছে বিরক্ত হওয়া কিংবা বিষণ্ণ হওয়া। কম্পেয়ার্স দ্য লাস্ট 2000 years অফ সিভিলাইজেশন, যেটা কিনা কম্পেয়ার করে, যেটা কিনা তুলনা করে যে গত 2000 বছরের যে সভ্যতা, সেটাকেই টু এ বডিজ স্লিপ, মানে একটা দেহের ঘুমের সঙ্গে, অর্থাৎ মানে একটা ঘুম যেটা কিনা 2000 বছর ধরে ঘুমোচ্ছিল কে? যে একটা সভ্যতা, দ্যাট ইজ ডিস্টার্বড বাই এ রকিং ক্র্যাডল, আর যেটাকে কিনা তাড়িত করা হয়েছে, যেটাকে কিনা জাগিয়ে দেওয়া হয়েছে, যেটাকে কিনা বিরক্ত করা হয়েছে, কার দ্বারা? ক্র্যাডল মানে দোলনা নাড়িয়ে দেওয়ার দ্বারা। দ্য রকিং ক্র্যাডল ইজ দ্য মেটাফর ফর সোশ্যাল আপহিভাল, এখানেও মেটাফর। রকিং ক্র্যাডল বলতে এখানে যে সামাজিক যে একটা মানে রীতিনীতিকে, অর্থাৎ সামাজিক যে রীতিনীতি 2000 বছর ধরে চলছিল, সেটাকে যে ডিস্টার্ব করা হচ্ছে, আর সেটাকে কিনা মেটাফরিক্যালি ইউজ করা হয়েছে। রকিং ক্র্যাডল মানে দোলনাকে যেন নাড়িয়ে দেওয়া হচ্ছে বা দোলনাকে যেন দুলিয়ে দেওয়া হচ্ছে, আর এর ফলে যে স্টনি স্লিপ, যে 2000 বছরের ঘুম, সেটা ভেঙে গেছে। নাইট মেয়ার বলতে কি বলা হচ্ছে? ফ্রাইট, ভয় বা আতঙ্ক। আর নাইট মেয়ার ইজ সিন অফ ক্যাওস, অর্থাৎ একটা ভয়ঙ্কর
নৈরাজ্যের যে একটা দৃশ্য অ্যান্ড ডিস্ট্রাকশন এবং অবক্ষয়ের কিংবা ধ্বংসের ক্রিয়েটস আ সেন্স অফ ফিয়ার, যেটা কিনা এক ধরনের ভীতি বা আতঙ্কের প্রদর্শন করে, অ্যান্ড হেল্পলেসনেস এবং অসহায়তার। তো এখানে একটা জিনিস ছেড়ে গেছি, সেটা হচ্ছে রকিং ক্র্যাডেলের একটা ফুটনোটস আমরা দেখে নেব। যে রকিং ক্র্যাডেল মানে হচ্ছে বার্থ অফ প্রিন্স অফ পিস, শান্তির রাজপুত্র কিংবা শান্তির দূত কাকে বলা হয়? জিসাস ক্রাইস্টকে। তো তার জন্ম হচ্ছে রকিং ক্র্যাডেলের দ্বারা, রেফার্স টু দ্য ক্র্যাডেল অফ জেসাস ক্রাইস্ট, যেটা কিনা যিশু খ্রিস্টকে উল্লেখ করে। ইট ইজ এ পার্ট অফ এ ভিশন অফ এ রাফ বিস্ট, এটা একটা ওই ভয়ঙ্কর জন্তুর যে অন্তর্দৃষ্টি তার একটা অংশ, দ্যাট রাইজেস ফ্রম দ্য ডেজার্ট, আর যেটা কিনা মরুভূমি থেকে উঠে আসে আফটার 1000 ইয়ার্স অফ স্লিপ, 1000 বছরের ঘুমের পরে। অর্থাৎ দ্য ডার্কনেস ড্রপস এগেন বাট নাও আই নো, কিন্তু অন্ধকার আবারও নেমে এসেছে, কিন্তু এখন আমি জানি কি, দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ, বিংশ শতাব্দীর যে কঠোর ঘুম, ওয়ার ভেক্সড টু নাইট মেয়ার বাই এ রকিং ক্র্যাডেল, এক দোলনার দোলায় ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন। আওয়ার মানে কি? দ্য টাইম হোয়েন দ্য রাফ বিস্ট উইল বি বর্ন অ্যান্ড রিক হ্যাভক, দ্যাট ইজ এন্ড অফ ক্রিশ্চিয়ান এরা অ্যান্ড দ্য অ্যারাইভেল অফ অ্যান্টিক্রাইস্ট ফিগার। আওয়ার মানে হচ্ছে দ্যাট পিক টাইম, সেই যে সময়টা যেটা কিনা আসন্ন হবে। আর সেই সময়ে কি হবে না, হোয়েন দ্য রাফ বিস্ট উইল বি বর্ন, যখন এই ভয়ঙ্করতম জন্তুটির জন্ম হবে, অ্যান্ড রিক হ্যাভক, এবং ব্যাপক পরিমাণে সর্বনাশ কিংবা ধ্বংস কিংবা ক্ষতি সাধন করবে, দ্যাট ইজ এন্ড অফ ক্রিশ্চিয়ান এরা, আর যার দ্বারা খ্রিস্টান যে যুগের সমাপ্তি ঘোষণা হবে, অ্যান্ড দ্য অ্যারাইভেল অফ অ্যান্টিক্রাইস্ট ফিগার, এবং খ্রিস্টান বিরোধী ধর্ম কিংবা চেহারা কিংবা মানুষের আবির্ভাব হবে। স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, এটা একটা রেটোরিক্যাল কোয়েশ্চেন। রেটোরিক্যাল কোয়েশ্চেন কি? রেটোরিক্যাল কোয়েশ্চেন হচ্ছে সেই কোয়েশ্চেন যে কোয়েশ্চেনের উত্তর বক্তা কিংবা লেখক কিংবা কবি নিজে না দিয়ে সেই উত্তরটা পাঠকের উপর ছেড়ে দেন। পাঠকেরা ভাবতে থাকবে এবং তার উত্তর বের করতে থাকবে, সেটাকেই বলা হচ্ছে রেটোরিক্যাল কোয়েশ্চেন। তো স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন মানে হচ্ছে, স্লাউচেস মানে কি? টু ওয়াক অর টু স্ট্যান্ড অর অ্যান অকওয়ার্ড মুভমেন্ট। স্লাউচেস মানে হচ্ছে একটা অসম একটা যে নড়াচড়া, যার গতিবিধি ততটা মানে স্বাভাবিক নয়, সেটাকেই বলা হচ্ছে। অর্থাৎ একটা ওয়ার্স্ট সিচুয়েশনের ডেসক্রিপশান এখানে করা হয়েছে। কি বলা হচ্ছে? দ্য লাস্ট লাইন রেফার্স টু এ রাফ বিস্ট, শেষ লাইনটা উল্লেখ করে একটা ভয়ঙ্করতম একটা জন্তুকে, দ্যাট ইজ স্টিডিলি মুভিং টুয়ার্ডস, যেটা কিনা এক নাগাড়ে এগিয়ে যাচ্ছে, দ্য বার্থ প্লেস অফ জেসাস, যিশু খ্রিস্টের জন্মস্থানের দিকে। দ্য ফ্রেজ কনভেজ আ সেন্স অফ অমিনাসনেস অ্যান্ড ইম্পেন্ডিং ডিস্ট্রাকশন। এই ফ্রেজটা বর্ণনা করে অমঙ্গলজনক একটা পরিস্থিতি কিংবা ধ্বংসাত্মক একটা যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বা হতে চলেছে, সেটাকেই কিনা এখানে বর্ণনা করে। অর্থাৎ জেসাস ক্রাইস্টের জন্মভূমির দিকে এগিয়ে যাওয়া মানে কি? জেসাস ক্রাইস্ট আক্রান্ত হওয়া। জেসাস ক্রাইস্ট আক্রান্ত হওয়া মানে কি? ক্রিশ্চিয়ানিটি আক্রান্ত হওয়া। ক্রিশ্চিয়ানিটি আক্রান্ত হওয়া মানে কি? যে খ্রিস্টানেরা বিশ্বাস করে যে তারা যে নীতি আদর্শ মেনে চলে কিংবা সেই যুগে যে তারা বাস করছে, সেই যুগের সমাপ্তি হবে এবং সেই ধর্মের সমাপ্তি হবে, এবং একটা নতুন করে একটা নৈরাজ্য কিংবা অরাজকতা যে বিরাজ করতে চলেছে, সেটাকেই কিনা এখানে বলা হচ্ছে। অর্থাৎ অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, এবং কোন সেই ভয়ঙ্কর জন্তু, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, যার সময় অবশেষে আসন্ন হয়েছে, স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন,
সে কি অদ্ভুত ভঙ্গিতে বেথলেহেমের দিকে অগ্রসর হচ্ছে জন্ম নেবার জন্যে। তো এখানে সেকেন্ড স্ট্যান্ডার একটা মর্মার্থ কিংবা জিস্ট আমরা শর্ট আউট করেছি এবং সেটাকে আমরা সারসংক্ষেপ হিসেবে আমরা একটুখানি দেখে নেব চট করে। অর্থাৎ নিশ্চিতভাবে হঠাৎ করে কোনো কিছুর একটা বহিঃপ্রকাশ ঘটবে, নিশ্চিতভাবে সেকেন্ড কামিং আসন্ন, দ্বিতীয়বার আগমন, এই শব্দগুলো আর বেরিয়ে আসবে না যখন একটা বিশাল প্রতিবিম্ব আমার মনের মধ্যে ভেসে আসছে স্পিরিটাস মান্ডির রূপে, যেটা আমার অন্তর্দৃষ্টিকে যথেষ্ট দুর্ভোগ কিংবা কষ্ট কিংবা পীড়া দিচ্ছে। কোথাও কোনো এক মরু অঞ্চলের বালিতে একটা সিংহের দেহের ন্যায় এবং মানুষের মস্তকের মতো, অর্থাৎ ইজিপ্টের স্ফিংসের ইমেজকে এখানে কল্পনা করা হয়েছে, আগেই বলেছি, যার শূন্য দৃষ্টি, অর্থাৎ যে দৃষ্টি অত্যন্ত হোপলেসনেস এ ভরা কিংবা নিরাশাময় হবে এবং করুণাহীন হবে, অর্থাৎ যার মধ্যে কোনো কাইন্ডনেস থাকবে না, যার মধ্যে অত্যন্ত ক্রুয়েলটি থাকবে, ঠিক একটা সূর্যের ন্যায়। অর্থাৎ সূর্যের কাছে যা কিছুই পাঠানো হোক না কেন, যেমন করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, তার মধ্যে সেই যে ফায়ারসনেস, সেই যে প্রখর যে তেজ কিংবা রশ্মি, সেই যে হিংস্রতা, সেই যে ক্ষিপ্রতা রয়েছে, সেটাও থাকবে। ফায়ার্স বিস্টের ইমেজকে এখানে তুলে ধরা হয়েছে, একটা পশু যার নড়াচড়া হবে অত্যন্ত ধীর গতির। যখন এটা এগোবে তখন এটাকে ভারসাম্যহীন কিংবা ইমব্যালেন্স দেখাবে। গোলাকারভাবে ছায়ার মতো ক্রুদ্ধ মরু অঞ্চলের পাখিরা তার সাথে থাকবে। অর্থাৎ সমস্ত ওয়ার্স্ট কিংবা নেগেটিভ ইমেজকে এখানে হাইলাইট করা হয়েছে। আর দ্য ডার্কনেস, সেই গুরুতর খারাপ অবস্থা আবার ঘনিয়ে আসবে। কিন্তু এখন আমি জানি এই বিংশ শতকের গভীর নিদ্রা এই ঘুমটাকে বিরক্ত করবে এবং ভয়ঙ্কর অবস্থার একটা সৃষ্টি হবে এবং একটি নারকীয় অবস্থার সৃষ্টি হবে এবং স্ফিংসের মতো একটা পশুর জন্ম হবে। কি কর্কশ জন্তু হবে এটা, সেই সময়ের আগমন আসন্ন। অর্থাৎ আফটার 2000 years Jesus Christ will come, when the whole world will be engulfed with chaos, যখন গোটা বিশ্বকে নৈরাজ্য কিংবা অরাজকতা গিলে খাবে। দ্যাট আওয়ার অফ পিস, বা সেই শান্তির সময় আসন্ন। সেই জন্তু এগিয়ে যাবে বেথলেহেমের দিকে জন্ম নেবার জন্যে। দ্য পোয়েট ইজ পেসিমিস্টিক ইন দিস পোয়েম। আমরা আজকের এই ক্লাস এখানেই শেষ করলাম। আমার এই ক্লাস যদি তোমাদের 1% হলেও ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো সব থেকে আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও নতুন কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।